আসসালামু আলাইকুম। ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র 2018 সালেই তুলে ধরেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। পত্রিকাটির ভাষায় ভবিষ্যতের যুদ্ধ হবে খুবই বৈচিত্র্যময় ও কৌশলপূর্ণ। অত্যাধুনিক সব প্রযুক্তি ও ভূরাজনৈতিক বহুমাত্রিক প্রতিযোগিতা বদলে দেবে যুদ্ধের গতি প্রকৃতি। প্রযুক্তির সক্ষমতায় যারা এগিয়ে থাকবে, যুদ্ধে জিত হবে তাদেরই। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো ভবিষ্যৎ যুদ্ধের নানা দিক। ব্রিটেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয় 2021 সালে। প্রচলিত যুদ্ধ সরঞ্জাম ও সৈন্য সংখ্যা বৃদ্ধির খাতে কমানো হয় ব্যয়। অন্যদিকে ব্যয় বেড়েছে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার খাতে। এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যখন রাশিয়া ইউক্রেন সীমান্তে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে। মস্কো ন্যাটোর কাছে দাবি জানাচ্ছে তার কয়েকটি সদস্য দেশ থেকে সরে যাওয়ার। অন্যদিকে চীন হুমকি দিচ্ছে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করার। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছোটখাটো সংঘাত লেগেই আছে। ইথিওপিয়ায় চলছে গৃহযুদ্ধ। ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সরকারি বাহিনীর সংঘাতে 2014 সাল থেকে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 14,000 মানুষ। সিরিয়ায় এখনও চলছে বিদ্রোহীদের তৎপরতা। আফ্রিকার বিভিন্ন এলাকায় হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে ইসলামিক স্টেট। কিন্তু আগামী দিনে বৃহৎ শক্তিগুলোর যুদ্ধের চেহারাটা কেমন হবে? সামনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় পশ্চিমা বিশ্বই বা কতটুকু প্রস্তুত আছে? বৃহৎ শক্তিগুলোর মধ্যে আগামী দিনে যুদ্ধ বলতে গেলেই শুরু হয়েই গেছে। এই যুদ্ধ কেমন হবে দেখা যাচ্ছে তার কিছু নমুনা। পশ্চিমা বিশ্ব বনাম রাশিয়া ও চীনের মধ্যে বড় আকারের সংঘাতের কিছু ক্ষেত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এই যুদ্ধের মহড়া। মোতায়েন করা হচ্ছে সমরাস্ত্র। গত বছর 16 নভেম্বর রাশিয়া চালিয়েছে মহাকাশে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্র রাশিয়ারই একটি স্যাটেলাইট ধ্বংস করে। গত গ্রীষ্মে চীন তার অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি। সাইবার হামলা তো এখন একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে, যাকে বলা হচ্ছে সাইবার যুদ্ধ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামার আমলে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কৌশল সংক্রান্ত নীতি নির্ধারণ বিভাগের প্রধান ছিলেন মিশেল ফ্লার্নি। সাবেক ঝানুই নারী কর্মকর্তা বিশ্বাস করেন গত 2 দশকে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের দিকে অধিক গুরুত্ব দেওয়ার সুযোগে তাদের প্রতিপক্ষ সামরিক দিক থেকে অনেক বেশি শক্তি অর্জন করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ও তাদের মিত্ররা গত 20 বছরে সন্ত্রাসবাদ দমনের কাজে বেশি ব্যস্ত ছিল। ইরাক ও আফগানিস্তানে তারা যুদ্ধ করেছে, কিন্তু পশ্চিমা বিশ্ব এখন এটা ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে এই 2 দশকে তাদের সত্যিকারের প্রতিপক্ষ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তারা এখন পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মিচেল ফ্লার্নি পশ্চিম বিশ্বের প্রকৃত শত্রু বলতে চীন ও রাশিয়াকে বুঝিয়েছেন। তিনি ব্রিটিশ সরকারের সমন্বিত পর্যালোচনার কথা উল্লেখ করেন, যেখানে চীন ও রাশিয়াকে তুলে ধরা হয়েছে পশ্চিমা বিশ্বের জন্য প্রকৃত হুমকি ও দীর্ঘমেয়াদে কৌশলগত প্রতিপক্ষ হিসেবে। মিচেল ফ্লার্নির মতে, পশ্চিমারা বৃহত্তর মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকায় চীন ও রাশিয়া গত 2 যুগে পশ্চিমাদের যুদ্ধের কৌশলগুলো ভালোভাবে পর্যালোচনা করে। এরপর তারা নিজেদের উন্নত ও নতুন সামরিক প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগ করেছে। এখন তারা অগ্রগতি অর্জন করেছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতেও। মিচেল ফ্লার্নির মতে, চীন ও রাশিয়া অনেক বেশি দক্ষতা অর্জন করেছে সাইবার আক্রমণে। তারা পশ্চিমা বিশ্বে এর প্রয়োগ করে এর কার্যকারিতা পরীক্ষা করেছে। পশ্চিমা সমাজ কাঠামোর মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে সাইবার আক্রমণ করা হচ্ছে। চেষ্টা চালানো হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করার। চুরি করা হচ্ছে বিভিন্ন ধরনের স্পর্শকাতর তথ্য। এসব তৎপরতা যুদ্ধের ধারের কাছে না হলেও পশ্চিমা বিশ্বে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করছে চীন ও রাশিয়া। কিন্তু ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে ন্যাটোর কিংবা তাইওয়ান নিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে গেলে তার পরিণতিটা কি দাঁড়াবে? কেমন হবে সেই যুদ্ধ? এ সম্পর্কে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো মিয়া মুয়েন্স বলেন, আমি মনে করি এই যুদ্ধটা হবে খুবই দ্রুতগতির তথ্যযুদ্ধ।
তথ্যের ভাণ্ডারের উপরই অধিকতর নির্ভরশীল থাকবে উভয় পক্ষই। সামরিক সুবিধা লাভের জন্য চীন অত্যাধিক তথ্যের ব্যবহার করবে। তিনি বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মি তথ্য ব্যবহারের সুবিধার জন্য গঠন করেছে স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স নামের একটি সংস্থা। এই সংস্থা মহাকাশ, ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ও সাইবার সক্ষমতা ইত্যাদি বিষয় দেখাশোনা করবে। বাস্তবে এই যুদ্ধটা কেমন ধরনের হবে এমন প্রশ্নের জবাবে মিয়া মুয়েন্স বলেন, প্রথম যে জিনিসটা ঘটবে তা হচ্ছে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে ব্যাপক সাইবার হামলা চালাবে। হামলা চালিয়ে স্যাটেলাইট সহ যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়ার মাধ্যমে প্রতিপক্ষকে অন্ধ করে দেওয়ার চেষ্টা চালানো হবে। এছাড়াও তথ্য সরবরাহের কাজে ব্যবহৃত সাগরতলের কেবলগুলো কেটে দেওয়ার চেষ্টা করা হবে। যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষের উপর চালানো সাইবার হামলায় হঠাৎ করে তাদের ফোনগুলো অচল হয়ে যেতে পারে, পেট্রোল স্টেশনগুলো জ্বালানি শূন্য হয়ে পড়তে পারে এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আরও অনেক কিছুই ঘটতে পারে। বৃহৎ শক্তিগুলো প্রযুক্তি খাতে বিগত বছরগুলোতে বিপুল বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ শুধু সাইবার হামলা চালানোর ক্ষেত্রেই নয়, ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য বিপুল ব্যয় করা হয়। ইলেকট্রনিক যুদ্ধ শুরুর মাধ্যমে স্যাটেলাইটগুলো তথ্য সরবরাহ ব্যবস্থায় জ্যাম সৃষ্টি করে যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া হতে পারে। ভবিষ্যতের এই যুদ্ধের মাধ্যমে কেবল সামরিক বাহিনী নয়, পুরো সমাজকেও টার্গেট করা হতে পারে। অপরিকল্পিতভাবে সংঘাতে জড়িয়ে পড়লে তা সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে। যদি স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব না হয়, তাহলে বাংকারে বসে কমান্ডিং অফিসার কিংবা যুদ্ধের পরিকল্পনাকারী কোনো কিছুই করতে পারবেন না, বরং তিনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে থাকবেন। তিনি তখন জানতেই পারবেন না প্রতিপক্ষ কি করছে, তার নিজের বাহিনীর কি অবস্থা আছে সেটাও তার পক্ষে জানা সম্ভব হবে না। ফলে পরবর্তী পদক্ষেপ নেওয়াও তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। মিয়া নুয়েন্স মনে করেন, এ ধরনের পরিস্থিতিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ন্যূনতম কিংবা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, কিন্তু এর ফলে সংঘাত ও উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়। ভবিষ্যতে যুদ্ধে অন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা সেনা কমান্ডারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও পাল্টা আঘাত হানার প্রক্রিয়াকে দ্রুততর করতে পারে। কেননা কৃত্রিম বুদ্ধিমত্তা সেনা কমান্ডারকে দ্রুত তথ্য সরবরাহের মাধ্যমে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। পেন্টাগনের সাবেক কর্মকর্তা মিশেল ফ্লার্নি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার প্রতিপক্ষের চেয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে। এর ফলে যেখানে চীনা সামরিক বাহিনীর সদস্য ও সমরাস্ত্রের সংখ্যা অনেক বেশি, সেখানে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে চীনা বাহিনীকে কাবু করে ফেলতে পারবে। 100 জনের বিরুদ্ধে একজনই হবে যথেষ্ট। অন্য একটি ক্ষেত্র আছে যেখানে যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে তার দুই প্রবল প্রতিপক্ষ চীন ও রাশিয়ার চেয়ে, সেটি হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে 5 থেকে 27 গুণ পর্যন্ত দ্রুত গতিতে চলতে পারে। এই ক্ষেপণাস্ত্র প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহন করতে সক্ষম। রাশিয়া সম্প্রতি বলেছে যে তারা বেশ কয়েকটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটি দাবি করেছে তাদের এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ধরনের সমরাস্ত্র প্রতিহত করতে সক্ষম। চীনের ডেংফেং 17 হাইপারসনিক গ্লাইড ভেহিকল বহনে সক্ষম একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। 2019 সালে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় চীন। এটি এতটাই দ্রুতগতিতে চলতে পারে যে এটাকে শনাক্ত বা প্রতিহত করা খুবই কঠিন কাজ। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাম্প্রতিক পরীক্ষা খুব আশাব্যঞ্জক নয়। এখন চীন যদি তাইওয়ানে এভাবে হামলা চালায়, এই দেশটিকে নিরাপত্তা দিতে চীনের সাথে যুদ্ধে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রকে দুইবার ভাবতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র এই মুহূর্তে চীনের সমকক্ষ নয়। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সেখানেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভবিষ্যতে যুদ্ধ বিশেষজ্ঞ ফ্রান্স স্টেফানি গেডি মনে করেন, অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের দিক থেকে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার চেয়ে অন্তত
20 বছর পিছিয়ে রয়েছে। এই গ্যাপ পূরণ করতে যুক্তরাষ্ট্রকে হিমশিম খেতে হবে। ফলে এই সময়টা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য খারাপ সময় বলা যায় বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।